পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার পথে বিজেপি। বিধানসভা নির্বাচনে ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা মমতার। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। নিথর দেহে গ্রামের বাড়ি জামালপুরে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। এলাকা জুড়ে শোক, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বন্ধ কারখানা চালু করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। ঠাকুরগাঁও, বগুড়া সহ পরিত্যক্ত ৮টি বিমানবন্দর চালুর সিদ্ধান্ত সরকারের। মানানসই নয় পুলিশের বর্তমান পোশাক, আবারও আসছে পরিবর্তন। ব্লু ও পেস্ট শার্টের সঙ্গে ফিরছে ঐতিহ্যবাহী খাকি প্যান্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হাওড়ে পানিতে তলিয়ে ২৫,০০০ হেক্টর জমির পাকা ধান। কষ্টের ফসল তোলা লড়াই কৃষকের। ক্ষতিগ্রস্তদের ৩ মাস ৭,৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। এর মধ্যে ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আশা ছাড়তে নারাজ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল শিবিরও। শেষ পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই রাজ্যের রাজপথে উল্লাসে মাতেন বিজেপি সমর্থকেরা। গেরুয়া আবির আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করার আনন্দে মাতোয়ারা এখন বিজেপি। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৭ আসন। সেই ম্যাজিক ফিগার স্পর্শ করে প্রথমবার জয়ের পথে বিজেপি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধী দলীয় নেতা। সবাই শান্তি রাখুন, পারস্পরিক সহমর্মিতা রাখুন। এখন ইনিশিয়াল ট্রেন অন্তত 50% কাউন্টিং হোক, জনতা জনার্দনের উপর ভরসা রাখুন। তো কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যান। ২০১৬ সালে বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র আসন পেয়েছিল ৩টি, আর ২০২১-এ সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৭-এ। আর ২০২৬-এ বিজেপি প্রায় একক সংখ্যাগরিষ্ঠতারই পথে। তবে হাল ছাড়ছে না তৃণমূল কংগ্রেসও। শেষ পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মমতা। কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম ২-৩ রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় ২-৩ রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ২ দফা ভোট গ্রহণের পর সোমবার সকালে কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়। রাজ্যের ৭৭টি কেন্দ্রে চলে পোস্টাল ব্যালট ও ইভিএমে ভোট গণনা। পশ্চিমবঙ্গ সহ ভারতের ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে ফল ঘোষণা। তামিলনাড়ুতে এগিয়ে আছে সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। কেরালায় বাম দলকে হটিয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। অন্যদিকে আসাম ও পুদুচেরিতে বিজেপির জয় জয়কার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইনান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিশ্চিত করে কি বলা যায় যে মমতা যুগের অবসান হতে যাচ্ছে, যদিও কিছু সময় এখনো বাকি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটি বলেছেন যে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। তো সূর্যাস্তর সময় কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে এবং সবশেষ আমরা নির্বাচন কমিশনের যে ফলাফল প্রকাশিত যেই তথ্য দেখতে পাচ্ছি যে ১৯৯টি বা প্রায় ২০০টির কাছাকাছি আছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ৮৯টির মতো আসন পেয়েছেন। সুতরাং ম্যাজিক যে ফিগার ১৪৮ সেটি কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে গেরুয়া শিবির। তো এখন পর্যন্ত আসলে এটা সন্দেহাতীতভাবে বলা যায় যে গেরুয়া শিবির এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা মাত্র বাকি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি আসলে বিজেপির বিরুদ্ধে কিছু
কারচুপির, বিশেষ করে ভোট গণনায় কারচুপির অভিযোগ আনার চেষ্টা করছেন। এখনও তিনি আনুষ্ঠানিকভাবে আসলে কিছু বলেননি, যে কারণে এটি আসলে দেখার বিষয় যে নির্বাচন কমিশন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে কি বলে। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখে আসি, যে এখন পর্যন্ত দেখতে পাবো যে ভারতের যে বিধানসভা নির্বাচনটি অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গে, বিশেষ করে সেখানে আমরা বলছি যে ইতিহাস গড়ার পথে বিজেপি। আপনি জানেন যে 2016 সালে মাত্র 3টি আসন পেয়েছিল বিজেপি। এরপরে 2021 সালে যে নির্বাচন হয় তারা পেয়েছিল 77টি, এবং মাত্র 10 বছরের ব্যবধানে পুরো তারা ম্যাজিক ফিগারটি আসলে ছাড়িয়ে গিয়েছে। এবং যে কারণে এর মধ্যে গেরুয়া শিবিরের উল্লাস দেখতে পাচ্ছি আমরা, এবং তৃণমূলে এর মধ্যে বিষাদের ছায়া, কারণ নেতাকর্মীরা কিন্তু এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা। আর যেমনটি বলছিলাম যে ভবানীপুরে মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াই, আপনি জানেন যে এর আগে তারা নন্দীগ্রামে লড়াই করেছিল, সেখানে খুব বেশি আসলে বাজিমাত করতে পারেনি মমতা। এবার এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ হচ্ছে একটু আগে আমি যখন দুপুরের খবর যখন বলছিলাম যে প্রায় এই দুজনের মধ্যে ব্যবধান ছিল প্রায় 16,000, অর্থাৎ 16,000 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি কিন্তু এখন আবার কমে আসছে, বিশেষ করে সপ্তম দফার যে ভোটের গণনা সেইখানে দেখা গেছে 7,000 ব্যবধানে মাত্র এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখন পর্যন্ত এই ভবানীপুরেও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি শেষ পর্যন্ত আসলে দেখতে চান যে কি হচ্ছে। আমরা একটু মাঠের খবর জেনে আসি। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, জানাবেন সবশেষ খবরাখবর, এখন পর্যন্ত মাঠের পরিস্থিতি কি। সুব্রত, আমাদের জানাবেন সবশেষ খবর। দেখুন, কলকাতার আশেপাশে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে এখন শুধুমাত্র গেরুয়া রঙের আবির উঠছে। সেটা স্বাভাবিক। আপনারা জানেন যে 2021 সালে বিজেপি অনেকটাই ভালো করেছিল উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে 6টি জেলায়। দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলেও কিছু জায়গাতে খানিকটা প্রভাব বিস্তার করলেও এখন বলা যায় যে এবারের যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু বিজেপি আশাতীত ফলাফল করেছে, অর্থাৎ তাদের পক্ষে যাচ্ছে। ইতিমধ্যেই এখনো পর্যন্ত যা খবর, 197টি আসনে এগিয়ে বিজেপি, এবং তৃণমূল কংগ্রেস 90টি আসনে এগিয়ে, আইএসএফ এবং বাম জোট 2টি, কংগ্রেস 2টি জোট এবং আরো অন্যান্য 2টি আসনে এগিয়ে রয়েছে। ইনান যেটি বলছিলেন যে বিজেপির গত 10 বছরে যে উত্থান, কিন্তু দেখুন বিজেপি এখানেও তৃণমূলকে কিন্তু কার্যত বিজেপি এখানেও তৃণমূলকে পেছনে ফেলেছে। কারণ আমরা জানি যে 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস গঠন করার পর 13 বছরের মধ্যে 35 বছরের বাম দুর্গ ভেঙে তিনি পশ্চিমবঙ্গে 2011-তে ক্ষমতায় আসেন। 2011-র পর 2016-তে বিজেপির উত্থান হয়। বলা হয় যে বিজেপি সেই বছরেই তাদের এই জমিতে পা রাখতে শুরু করে। সেই হিসেব যদি ধরা হয় 2016 থেকে 2026, অর্থাৎ 10 বছরে তারা ক্ষমতার আলিন্দে গেলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 13 বছর লেগেছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ক্ষেত্রে, আর বিজেপির কিন্তু ক্ষমতায় আসার ক্ষেত্রে সময় লাগলেও তৃণমূলের কাছ থেকে 3 বছর কম। সুতরাং এক্ষেত্রেও বিজেপি কিন্তু একটা খুব অভূতপূর্ব ফলাফল করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অনেক বিষয়ে নিয়ে আলোচনা চলছে, মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভা কি হবে, কবে মন্ত্রিসভা গঠন হবে, এই সমস্ত বিষয়ে অনেক ধরনের স্পেকুলেশন চলছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু হারের বিষয়ে মেনে নেওয়ার যে তাদের মানসিকতা, সেটি নেই। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল হল, সেখানে কাউন্টিং সেন্টার ভবানীপুরের, সেখানে উনি প্রবেশ করেছেন। তার একটু আগে শুভেন্দু অধিকারী সেখানে প্রবেশ করেছেন। অর্থাৎ এই মুহূর্তে ভবানীপুরে একাধারে যেমন শুভেন্দু অধিকারী রয়েছেন সেখানে, এবং একই রকম ভাবে এই মুহূর্তে বর্তমানে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুর কাউন্টিং সেন্টারে রয়েছে। তো সব মিলিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে হার মেনে না বা এই ফলাফল মেনে নেওয়ার কোন রকম কিন্তু লক্ষণ বা তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট স্পষ্ট আভাস কিন্তু রাজ্যবাসী পায়নি। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। তামিম, সুতরাং সূর্যাস্ত পর্যন্তই আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেন কিনা যে তিনি পরাজিত হচ্ছেন, নাকি নির্বাচন কমিশন আসলে কি বলে। একেবারেই তাই ইনান। আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানছিলাম ইনান, আরো 4টি একদম আপনি ঠিকই বলেছেন যে আরো 4টি অঙ্গরাজ্যে আসলে নির্বাচন হচ্ছে। আপনি জানেন যে তামিলনাড়ু, কেরালা,
আসাম এবং কেন্দ্রশাসিত যে আরেকটি রাজ্য পুদুচেরি সেখানেও নির্বাচন হচ্ছে। আমরা একটু দেখে আসি যে আসলে এই 4টি রাজ্যের অবস্থা কি। আপনি জানেন যে আমরা যদি শুরুতেই তামিলনাড়ুর কথা বলি, যে তামিলনাড়ুতে এতদিন ধরে ডিএমকের জয় জয়জা ছিল, যে নেতৃত্ব ছিলেন স্টালিন, এবং এবারও আশা করা হচ্ছিল যে স্টালিনই আসলে তারই জয় হবে। কিন্তু বিপরীত চিত্র দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে এবার প্রথমবারে একেবারে বাজিমাত করেছেন সুপারস্টার বিজয় থালাপাতি। আপনি জানেন যে তিনি মাত্র 2 বছর আগে তার দল গঠন করেছেন এবং দল গঠনের মাত্র 2 বছরের মাথায় নির্বাচন করে সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পথে এতটা এগিয়ে যাওয়া এটি চারটিখানা কথা নয়, এবং যে কারণে কিন্তু খুবই আশার আলো জাগাচ্ছেন বিজয় থালাপাতি। এবং বিপরীতে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে আছেন ডিএমকে, এবং এডিএমকেও কিন্তু তার পরে অবস্থানে রয়েছে। এবং কেরালায় যদি আমরা দেখি, এখন পর্যন্ত বাম যেই জোট সেটিকে আসলে পেছনে ফেলেছে কংগ্রেস জোট। আর আসামের কথা যদি বলি, এর আগে আপনি জানেন যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যে বিজেপির যে আসলে জোট বিজেপির, সেখানে কিন্তু আসামে কিন্তু বিজেপির জয় জয়কার এখন পর্যন্ত। আর অপরদিকে পুদুচেরি, যেটির কিনা কেন্দ্রশাসিত একটি রাজ্য, এই পুদুচেরিতে এখন পর্যন্ত গেরুয়া শিবিরের যে জোটটি রয়েছে তারা এগিয়ে রয়েছে। এখানেও মূলত আসলে গেরুয়া শিবির বলতে আসলে বিজেপিও এখানে আসলে অনেকটা লিডে রয়েছে। এবং সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে এতদিন ছিল তৃণমূলের জায়গায় এখন আসলে বিজেপি আসছে। আর অন্যদিকে তামিলনাড়ুতে এতদিন ছিল ডিএমকে জায়গায় সেখানে কিন্তু একটি নতুন সরকার পরিবর্তনের একটি আভাস পাওয়া যাচ্ছে। আর কেরালায় বামকে পেছনে ফেলে আমরা যেহেতু বলছি কংগ্রেস জোট, আসামে শুধুমাত্র এখন পর্যন্ত স্থির রয়েছে। আর পুদুচেরিতে গেরুয়া শিবির তাদের জয়ের যে ধারা সেটি আসলে অব্যাহত রাখবে। যে কারণে আসলে এখন দেখার বিষয় যে হঠাৎ করে আসলে যে গেরুয়া শিবিরের বা বিজেপির যে উত্থান সেটি আসলে কোন পর্যায়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে সুব্রত আচার্য যেমনটি বলছিলেন যে আসলে তৃণমূলকে হটানোর জন্য খুব বেশি সময় লাগেনি। কারণ আপনি জানেন যে মাত্র 2011 সালে তারা নির্বাচন করা শুরু করে, 11-র পর 16-তে মাত্র 3টি আসন, 3-এর পরে 77 পরেই এবার কিন্তু তারা ম্যাজিক ফিগার ক্রস করে ফেললো। যে কারণে আসলে গেরুয়া শিবিরের উত্থানটি এখন আসলে পর্যালোচনা করার সময় এসেছে। নিশ্চয়ই এই জয়ের পেছনে আসলে কারণগুলো কি এবং তৃণমূলের হারার পেছনে কারণগুলো কি, এখন নিশ্চয়ই এটি নিয়ে বিশ্লেষণ করা শুরু হবে। তামিম, ইনান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আলোচনা করছিলাম সহকর্মী ওমর ইনানের সঙ্গে ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে। ফিরছি দেশের খবরে। কফিনবন্দি হয়ে জামালপুরে গ্রামের বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। এ সময় সন্তান হত্যার বিচার দাবি করে বাবা বলেন, লিমনের মতো আর কারো যেন মর্মান্তিক পরিণতি না হয়। সন্ধ্যায় দ্বিতীয় জানাজার পর চিরনিদ্রায় শায়িত হবেন লিমন। এর আগে হজরত শাহজালাল বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আর এই শিক্ষার্থী বৃষ্টির লাশও দ্রুত দেশে আনার কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কোরবানির ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন, কিন্তু কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরের গ্রামের বাড়িতে পৌঁছাতেই লিমনের মরদেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো যেন আর কারো এমন মর্মান্তিক পরিণত না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন একটা নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনিও। শ্যামা ওয়াজেদ জানান, হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই
কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জামালপুরের মাদারগঞ্জে আছেন সহকর্মী আব্দুল আউয়াল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জের যে লালডোবা গ্রাম তার নিচে বাড়িতে এসে পৌঁছেছে এবং তার বাড়ির উঠোনের কিন্তু লাশবাহী যে অ্যাম্বুলেন্সে সেখানে তার মরদেহটি রাখা হয়েছে এবং তার মরদেহ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এখানে এসে পৌঁছানো মাত্রই গ্রামের যে শত শত শোকার্ত মানুষ, তার আত্মীয় স্বজন, তারা কিন্তু আসলে লিমনের মরদেহটি এক নজর দেখার জন্য অ্যাম্বুলেন্সের পাশে এসে ভিড় করেন এবং বড় সন্তানকে হারিয়ে তার মায়ের যে আসলে গগন বিদারী আত্মনাদ, সেই গগন বিদারী আত্মনাদে কিন্তু এইখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে এবং ইতিমধ্যেই কিন্তু জামিল আহমেদ লিমনকে তার বাড়ির উঠানের পাশে যেই পারিবারিক গোরস্থানে দাফন করা হবে সেখানে কিন্তু শেষ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তার বাড়ির পাশেই কিন্তু লালডোবা যেই সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই সরকারি উচ্চ বিদ্যালয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশে তার এটি দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পর কিন্তু আসলে মাগরিবের নামাজ পর এই জানাজা শেষেই তার যে ধর্মীয় রীতি মেনে আসলে দাফনের প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হবে এবং ইতিমধ্যেই কিন্তু তার মরদেহ যে এখানে পৌঁছেছে, এখানে কিন্তু তার যেই আত্মীয় স্বজনরা রয়েছেন দূর দূরান্ত থেকে বা তার বন্ধু বান্ধব সহ ও গ্রামের যেই শত শত শোকার্ত মানুষ, তারা কিন্তু আসলে পর্যায়ক্রমে এখানে আসছেন, ভিড় করছেন এবং এক নজরের জন্য হলেও শেষবারের মতো আসলে লিমনের যে কফিন বন্দি মরদেহ সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই ঢাকায় সকালে তার মরদেহ যে এসে পৌঁছেছিল সেখান থেকে মরদেহ এসে পৌঁছানোর পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেই মরদেহ কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করেন এবং রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেই কিন্তু আসলে এখানে গ্রামের বাড়িতে এসে আর মরদেহটি এসে পৌঁছায়। তো জামালপুরে বাংলাদেশে যে শিক্ষার্থী খুন হয়েছে জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রে, তার মরদেহ আসা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সহকর্মী আব্দুল আউয়াল যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যার প্রভাব পড়েছে বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুকদের ওপর। সন্তানের নিরাপত্তার ভাবনায় দ্বিধাদ্বন্দ্বে অনেক অভিভাবকও। লিমন বৃষ্টির মতো ঠিক কতজন এমন হত্যার শিকার হয়েছেন তার হিসাব নেই সরকারের কাছে। এ অবস্থায় বিদেশে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তায় মনিটরিং সিস্টেম চালুর তাগিদ শিক্ষাবিদদের। রাইদুল ইসলাম শুভ রিপোর্ট। স্বপ্নের আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগের অপেক্ষায় থাকে হাজারো বাংলাদেশি। ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের তথ্য বলছে 2024 সালেই পাড়ি জমায় অন্তত 17,000 শিক্ষার্থী, যা পরের 2 বছরে বেড়েছে আরও বেশি। 1 দশকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী যাওয়ার সংখ্যা বেড়েছে 250 গুণ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বছরে 52,000 শিক্ষার্থী যান উচ্চশিক্ষার জন্য। বিদেশে উন্নত জীবনের নিশ্চয়তার আশায় দেশের ভেতরে গ্র্যাজুয়েট লেভেল থেকে তারা তিলে তিলে করে নিজেদের গড়ে তোলেন। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য যদি ঝুঁকি নিয়ে যেতেও চাই, কিন্তু তখন দেখা যায় কি বাবা মারা আমাদেরকে ডিসকারেজ করে। উচ্চশিক্ষা নেওয়ার জন্য পরবর্তীতে যাব, আমাদের তো অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তবে উচ্চশিক্ষা ও নিজেকে বিদেশে তুলে ধরতে যারা স্বপ্ন দেখেছিলেন, এখন দেশের বাইরে যেতে পারলে সরকারের কাছে তারা চান জীবনের নিশ্চয়তা। ইউএস এর মতো একটা দেশে এইখানে যদি তারা যদি সোশ্যাল সিকিউরিটি জিনিসটা যদি এনশিওর করতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? সরকার যদি পদক্ষেপ নেয় তাও কাজ হবে না যদি আমরা কেয়ারফুল না থাকি। যুক্তরাষ্ট্রের বৃষ্টি লিমনের ঘটনায় নয়, গত কয়েক বছরে কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গিয়ে প্রাণ হারিয়েছেন একাধিক বাংলাদেশি শিক্ষার্থী। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি ভাঙা পরিবার, একটি থেমে যাওয়া স্বপ্ন। কালচারাল সিমিলারিটিসটাকে বিবেচনা করে আমি মনে করি যে এই সমস্ত আবাসন বেছে নেওয়াটা খুব জরুরি এবং এই ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে নীতিমালা নির্ধারণ করা হয় যে একটা রাষ্ট্রে যখন কোনো স্কলারশিপ নিয়ে আমাদের শিক্ষার্থীরা যাবে, তখন ওই রাষ্ট্রের পক্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে তাদের আবাসনের বিষয়টি সুনিশ্চিত করবে। স্বপ্ন থামানো যাবে না, কিন্তু সেই স্বপ্নের পথ হতে হবে নিরাপদ। কারণ প্রতিটি শিক্ষার্থী শুধু একজন নাগরিক নয়, সে একটি পরিবারের আশা, একটি দেশের ভবিষ্যৎ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
বৌদ্ধ কারখানার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গেল এপ্রিলে মন্ত্রী জানিয়েছিলেন বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। ঠাকুরগাঁও, বগুড়া সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে 3 মাস 7,500 টাকা করে সহায়তা দেওয়া হবে। কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, আর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, পরিকল্পনা, কৃষি, খাদ্য, বিমান সহ 16টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখার নির্দেশ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে 3 মাস 7,500 টাকা করে সহায়তা দেওয়ার কথা জানিয়ে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, আর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী। কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি। তারা উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না, গরুর মৃত্যু না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। হাওড় এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো। আমরা আশা করছি আগামী 3 মাস আমরা কন্টিনিউ করব। এদিন দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ এবং পাঠাগার সংস্কারে ডিসিদের নির্দেশনা দেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার 832 ভরি স্বর্ণের বৈধতা যাচাইয়ে নথিপত্র তলব করেছে দুদক। লকার ইনচার্জ সহ 28 বছরে সংশ্লিষ্ট শাখার সব তথ্য জানতে চেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে অনেক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিগত 15 বছরের দুর্নীতির ফিরিস্তি খুঁজতে একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে ছিল শেখ হাসিনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে 9 মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা লুটপাট, বিদেশে $3,000 মিলিয়ন পাচার, বিমানবন্দর উন্নয়ন প্রকল্প ও বিদ্যুৎ খাতে আর্থিক অনিয়মের খোঁজে নামে কমিশন। অনুসন্ধানে দুদক জানতে পারে 2008 সালের নির্বাচনী হলফনামায় 2,03,00,000 টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা। এসব তথ্য যাচাই করতে গিয়ে 2025 সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832 ভরি স্বর্ণের সন্ধান মেলে। সংস্থাটি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহেনা ও মেয়ের নামও পাওয়া গেছে। অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের আদেশে গত বছর অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখা থেকে 832 ভরি স্বর্ণালংকার জব্দ করেছিলেন। জব্দ করা এই বিপুল পরিমাণ স্বর্ণের বৈধতা যাচাইয়ে এবার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে দুদক, যেখানে 1990 থেকে 2008 সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপককে আমলনামা সহ যাবতীয় রেকর্ড ও নথিপত্র তলব করা হয়েছে। যে স্বর্ণালংকার জব্দ করা হয়েছিল সেই স্বর্ণালংকারের বিষয়গুলো কবে রাখা, কারা দায়িত্বে ছিলেন,
সেই বিষয়গুলো মূলত জানার চেষ্টা করছেন। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় 6টি এবং সেতুর টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহিদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস। চুক্তিতে 131 বার মার্কিন স্বার্থের কথা বলা হলেও বাংলাদেশের কথা আছে মাত্র 6 বার। রিট আবেদনে বলা হয় চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। বাংলাদেশ যদি কন্ট্রাক্টটাকে ভায়োলেট করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। পার্টিকুলার যে কন্ট্রাক্ট এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক। মেট্রোপলিটন এলাকার জন্য আগের পেস্ট রং এবং জেলা পর্যায়ে পুলিশ পাবে নীল রঙের শার্ট। 2 রঙের পোশাকের জন্যই ফিরছে ঐতিহ্যবাহী খাকি প্যান্ট। তবে কাপড় উৎপাদন এবং প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকার জুলুম নির্যাতনে মাঠ পর্যায়ে সরাসরি পুলিশ বাহিনীকে ব্যবহার করায় এই জনসম্পৃক্ত বাহিনীর ওপর চরম ক্ষোভ ছিল সাধারণ মানুষের। সরকার পতনের পর বাহিনীর ওপর জন আস্থা ফেরাতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে নতুন পোশাক নিয়েও তৈরি হয় সমালোচনা। রং আর মান নিয়ে অস্বস্তি প্রকাশ করেন পুলিশ সদস্যরাও। নির্বাচিত সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই প্রস্তাব আসে পুলিশের জন্য মানানসই পোশাকের। এমন প্রেক্ষাপটে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন পোশাক দেয়া হবে পুলিশ বাহিনীকে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের দেয়া নতুন পোশাকে সন্তুষ্ট নন পুলিশ সদস্যরা। ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে উপর শার্ট আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তায় যৌথ মনিটরিং এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে অভিযান চালাচ্ছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা, মাদকদ্রব্য এই সমস্ত বিষয়ে আমাদের যে অপারেশন এগুলো সমন্বিতভাবে পরিচালনা করা। 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয়ে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে। আমরা তখন লক্ষ্য করেছি এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তো কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয়। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সদ্য শেষ হওয়া সংসদ অধিবেশনকে বিগত 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রাণবন্ত বলেও দাবি করেন তিনি। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা জানানো হয়েছে নারী এমপিদের পক্ষ থেকে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সংসদকে প্রাণবন্ত করতে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা বিএনপি মহাসচিবের। সোমবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা।
পরে গণমাধ্যমে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। 17 বছরের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পেয়েছি, যে দিনে আমরা শপথ গ্রহণ করে আজকে তাদের আমি আমার নেতা নেত্রী সমাধির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। দুর্নীতি, সন্ত্রাস এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলার প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যেতে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। দেশের সর্বস্তরের মানুষ, তাদের জন্য কাজ করে আমার উদ্দেশ্য। বিশেষ করে তরুণ, নারী এবং শিশু, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি একজন নারী নেত্রী অথবা নারী এমপি হিসাবে আমার কাছে, সেই কারণেই আমি সেই পবিত্র দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। সংসদকে প্রাণবন্ত করতেও নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশার কথা জানান দলের শীর্ষ নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। এদিকে আবহাওয়ার বিরূপ আচরণে জ্বর, ঠান্ডা, কাশির পরই হানা দিচ্ছে হাম। আগামী 2 থেকে 3 বছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়বে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা। এদিকে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কমছে না হামের সংক্রমণ, থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল আরও 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে 128 জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 100 জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি, আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না, তখন আমার মেয়ের সর্দি কাশি শুরু হয়েছে, এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে, র্যাশ থেকেই একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর 3 দিন ধরে আজকে রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। 2 থেকে 3 বছরের জন্য সতর্ক করেন চিকিৎসকরা। বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়ার রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কারণ এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। এদিকে 86% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়ে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 86% কভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি, 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রোগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। হামের পাশাপাশি ডেঙ্গু ঝুঁকি সামাল দিতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মন্ত্রী। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট এগেইনস্ট ডেঙ্গুর জন্য যাতে রোগীদের অসুবিধা না হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওরসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার পাকা ধান জমি থেকে ধান কেটে আনলেও রোদের অভাবে শুকাতে পারছে না কৃষক। ফসল নষ্ট হয়ে বিপর্যয়ের মুখে লোকসানি কৃষক। এখনো মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। হেক্টর হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির পাকা ধান, ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক।
নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। কাঠা প্রতি ৩,০০০ টাকা না দিলে মিলছে না ধান কাটার শ্রমিকও। কোনো রকমে শুকালেও পানির দরে কিনে নিচ্ছেন মিল মালিকরা। মেশিনও কাটে না, নিজেও কাটতে না, কোনো হানি চলে গেছে। একই অবস্থা মৌলভীবাজারেও। পানি থেকে অর্ধেকের বেশি ধান কাটা হলেও এখনো নিম্নজ্জিত ২,৩৪৯ হেক্টর জমির ফসল। খামলো মিলে না, আমরা কিতা করতাম সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই তাহলে আমরা কিবা একটা হয়। ধান কাটার মতন ক্ষমতা নাই, এর মাঝে বাড়িতেও আনি আমরা শান্তি নাই, রোদ নাই, বান নাই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে বাড়ছে পানি, তলিয়ে প্রায় ৩০০ হেক্টর জমির পাকা ধান। ফসল বাঁচাতে ধান কাটা শ্রমিকের পেছনে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। ২০ কানিকেতের মাঝে আমি ৫ কানিকেত কাটছি, আর ১৫ কানিকেতই আমার পানির তোলা আছে। কৃষকের অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকার ২৬৭ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ধার দেনা করে আবাদ করে চরম ক্ষতির মুখে কৃষকেরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হবিগঞ্জের বানিয়াচং হাওরে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বর্ষণে হবিগঞ্জের প্রায় ৮,০০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে এবং আমরা কৃষকের সাথে আলাপ করে দেখেছি যে আসলে কৃষকের যে জমিগুলা, এই জমি তলিয়ে যাওয়ার ফলে যে তাদের যে কষ্টার্জিত ফসল, এই ফসল অনেকটাই একদম নষ্ট হয়ে গেছে। তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার কৃষকরা তাদের যে জমি আছে, কষ্টার্জিত জমিগুলার যে ফসল, এই ফসলগুলা উঠিয়েছেন। অনেকটা পচা এবং অনেকটা আধা পচা ধান রয়েছে। আমরা আজকে যে জায়গায় আছি আমরা দেখছি যে বিকাল অবধি তাদের যে কষ্টার্জিত ফসল তারা শুকাচ্ছেন অনেক কৃষকরা। আমার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফসলের স্তূপের মধ্যে যে ধানের যে স্তূপ, এই স্তূপের মধ্যে কৃষকরা যে এখানে চারা জমে গেছে এবং এটা আসলে কৃষকদের জন্য অনেক কষ্টর। কয়েকজন কৃষক জানিয়েছেন যে আমাদের যে ফসল এভাবে নষ্ট হয়েছে, আমাদের বুক ফাটা আর্তনাদ সৃষ্টি হয়েছে। এবং তারা কৃষকরা, আমরা দেখেছি যে যেখানে বৈশাখ মাসে কৃষকদের মুখে হাসি ফোটার কথা, সেখানে কৃষকরা নানা দুশ্চিন্তার ছাপ। আমরা দেখেছি যে পচা যে ধানগুলা তারা পানি থেকে তুলে এনেছেন এবং এই ধানগুলা তারা বিভিন্নভাবে প্রক্রিয়া করে চেষ্টা করছেন যে এখান থেকে কতটুকু ধান নেওয়া যায়। এবং আমরা দেখেছি যে এখানে নারীরাও কাজ করছেন এবং বিশেষ করে যা কৃষানীরা আছেন, আবার কৃষকরা আছেন, তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন আসলে যে এই ধানগুলা যেভাবে শেষ করা যায়, তারা কতটুকু যাতে এইখান থেকে কতটুকু দান পান এবং তাদের যে কষ্টার্জিত যে ফসল উৎপাদন করছেন এ থেকে তারা যাতে কতটুকু ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করছেন। তো এই ছিল আজকে হাওড়ের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম হবিগঞ্জ থেকে। রাশেদ আহমদ খান জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সময় সংবাদে আরও থাকছে। বিসিবির ভেতরেই সিন্ডিকেট, স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিক নিয়ে ৯/৬। ক্ষুব্ধ তামিম ইকবাল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। খেলার খবর। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা পর হয় টুর্নামেন্টের উদ্বোধন। মাঠ প্রস্তুত না হওয়ায় আবাহনী ঢাকা লেবার্সের ম্যাচ শুরু হয় ৩.৫ ঘন্টা পর। উদ্বোধনী অনুষ্ঠানে না আসলেও পরে মাঠে এসে বিসিবির সিন্ডিকেট নিয়ে বোমা ফাটান তামিম ইকবাল। জানান, স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিকের টাকা মেরে খায় বিসিবির ভেতরের লোকজনই। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাডহক কমিটির প্রধান। প্রস্তুত উদ্বোধনী মঞ্চ, অপেক্ষায় ক্রিকেটাররা। তবে নির্ধারিত সময় হয়নি ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। শারীরিক অসুস্থতার জন্য খেলা শুরুর ঘণ্টাখানিক পর মাঠে আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এদিন খেলাও মাঠে করায়নি সময় মতো। মাঠ প্রস্তুত না হওয়ায় নির্ধারিত সময়ের ৩.৫ ঘন্টা পর শুরু হয় আবাহনী ঢাকা লেপার্সের ম্যাচ। এবারে লিগ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে ৬ মাঠে হচ্ছে ডিপিএল। আছে নানা প্রতিবন্ধকতা। যদিও সমস্যাকে একপাশে রেখে ডিপিএল যে হচ্ছে তাতেই সন্তুষ্ট বিসিবির হর্তাকর্তারা। মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে
যে কষ্টে তারা ছিল ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। বৃষ্টি না হলে প্রত্যেকটা জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে লিগের খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সব মাঠে আমরা পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিয়েছি, যা যা দরকার মাঠে সব কিছু এনশিওর করেছি। অ্যাডহক কমিটির দায়িত্ব নির্বাচন দেয়া হলেও সামলাতে হচ্ছে নানা দিক। এদিন মাঠে এসে বিসিবির সিন্ডিকেট নিয়ে বোমা ফাটান তামিম ইকবাল। বাথরুম ক্লিনারদের টাকা মেরে খায় বিসিবির ভেতরের লোক। বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছেন, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। বিল সাবমিট করতে বলেছে এই সিরিজে। যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার পথে বিজেপি। বিধানসভা নির্বাচনে 200-র কাছাকাছি আসনে এগিয়ে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা মমতার। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু। প্রাণহানি ছাড়ালো 300। হাসপাতালে ভর্তি 1450। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। নিথর দেহে গ্রামের বাড়ি জামালপুরে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। এলাকা জুড়ে শোক। দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তোহা খান তামিম, আপনাকে ধন্যবাদ। বাংলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।